প্রথমেই আপনাদের একটি কথা বলি, আপনারা অনেকেই আছেন যারা আমাদের গল্প শুনছেন কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না। অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন, এবং আরও ভালো ভালো গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল গান ও গল্প। আজকে আমাদের আয়োজন বাদামতলা চায়ের দোকান সিরিজের প্রথম গল্পটি। এতটাই গা ছমছমে এবং হাড়হিম করা যা 1 ঘন্টা শ্রোতাদের মুগ্ধ করিয়ে বসিয়ে রাখতে পারে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গান ও গল্প চ্যানেল। আজ আপনারা শুনবেন প্রতুল দীপ্তের লেখা বাদামতলার চায়ের দোকানে প্রথম সিরিজের প্রথম গল্প। সমগ্র পরিচালনায় টিম গান ও গল্প। পোস্টার ডিজাইনে স্টুডিও হিট, সাউন্ড ডিজাইনে স্টুডিও হিট। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন এবং আমাদের গল্পগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। শুরু করছি আমাদের আজকের গল্পটি, বাদামতলার চায়ের দোকানে। সেদিন দেবীতলা গ্রামে বাদাম গাছতলার নাটোর চাঁদ দোকানের আড্ডাটায় বেশ জমে উঠেছিল। প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় গ্রামের লোকজনেরা নিজেদের কাজকর্ম মিটিয়ে এই নাটোর চায়ের দোকানে এসে আড্ডা দিত। জীবন বলতে তাদের শুধু সেই সারাদিনের খাটাখাটনির পর একটুখানি যা স্বস্তি। আড্ডা যে শুধু চা মুড়ি আর সিঙ্গাড়া দিয়ে হয় তা কিন্তু নয়, তার সঙ্গে খোশ মেজাজে চলতে থাকে ভূতের গল্প। দেবীতলার পাশ দিয়ে বয়ে চলেছে সরু নদী পশুর, আর পাশ দিয়ে মাটির রাস্তা। সেখানেই এক জায়গায় বাজার বসে। গ্রামটা বেশ ছোট হলেও সকলেই যেন এখানে এক পরিবারের মতো থাকে। নাটোর চায়ের দোকানের আড্ডায় প্রধান মাথা হলেন এই গ্রামের প্রবীণ কুশল মিস্ত্রি। তাছাড়া এই দলে আরও আছেন গৌর, নিতাই, হরেন্দ্র এবং নিমাই। মূলত যে এই 4 জনই আড্ডা দেয় তা কিন্তু নয়, মাঝে মাঝে যোগ দেয় নতুন নতুন অতিথি। তারপর বেশ কয়েক ঘন্টা আড্ডা চলার পর আবার যে যার বাড়িতে। গৌর খুড়ো গায়ের একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক। নিমাই পেশায় একজন জেলে, আগে নাকি ছিচকে চোর ছিল। হরেন্দ্র নিতাই কাঠ মিস্ত্রির কাজ করে। কুশল গায়ের হাতুড়ে ডাক্তার, হাতুড়ে হলেও রুগী দেখার এলেম আছে তার। গ্রামের যে কোনো সমস্যা হলে সবাই কুশলকেই দেখায়। প্রত্যেক দিনের মতো আজও আড্ডা প্রায় জমে উঠেছে। আজকে সারা দিনটা মুষলধারে বৃষ্টি হয়েছে। সন্ধ্যের পর একটু ধরন দিতে সবাই এসে জুটেছে চায়ের দোকানে। তারপর কিছুক্ষণের মধ্যেই আবার শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। বিড়িটা ধরিয়ে তাতে একটা লম্বা টান দিয়ে কুশল মিস্ত্রি বলল, বৈশাখ মাসে কি বৃষ্টি শুরু হলো বল দেখি নাটু, এ তো আর থামবে বলে মনে হচ্ছে না। নে নে কড়া করে একটা চা বানা দেখি, যা বৃষ্টি। নাটো চা বানাতে বানাতে কুশল খুড়োকে বলল, খুড়ো, রেডিওর খবর আজকে শুনলাম যে আকাশ বন্যা হবে, আকাশ ভেঙে পড়বে, এই সত্যি না মিথ্যে? কুশল খুড়ো বুড়ুকুচকে বলল, সে কি রে, আরে গত পরশু রেডিওর ব্যাটারিটা শেষ হয়ে গেছে, তারপরে ব্যাটারিটা আর পাল্টানো হয়নি, তাই খবরে বা আবহাওয়ায় কি বলছে তা শোনা হচ্ছে না 2 দিন ধরে। তুই একটা কাজ কর নাটু, আমি বাড়ি যাওয়ার সময় মনে করে 3টা ব্যাটারি ঢুকিয়ে দিস তো। নাটো চায়ের কাপে চিনি গুলতে গুলতে ঘাড় নাড়ালো। ইতিমধ্যেই দোকানে প্রবেশ করলো হরেন্দ্র এবং নিতাই। ভিজে একেবারে চুপসে গেছে। নাটোর দোকানে সবসময় একটা গামছা থাকে। দোকানের সঙ্গে লাগোয়া তার বাড়ি। শুধু চায়ের দোকান নয়, মুদিখানার দ্রব্য সামগ্রীও পাওয়া যায়। নাটো গামছাটা বাড়িয়ে দিল ওনার দিকে। গামছা দিয়ে গা মুছতে মুছতে হরেন্দ্র কাকু বলল, এ ভগবান, এ কি বাদল শুরু হইল, কুশল খুঁড়ো কখন নিলে? এই তো ঝড় বৃষ্টি শুরু হওয়ার আগে। আরে রেডিও খবরে বলছে নাকি আকাশ বন্যা হবে, তোরা শুনেছিস খবর? নিতাই বলল,
হ্যাঁ, আমি একটুখানি চলছিলাম, আবহাওয়ার খবরটা বলছিল নাকি বৃষ্টি হবে, এবার মাঠ ঘাট নাকি সব ডুবে যাবে। আগের বার ফসল ভালো হয়নি বৃষ্টি না হওয়ার কারণে, আর এবার ঠিক তার উল্টো। কোথায় যে যাবো বুঝে পাই না। কয়টা নাটো চা হলো? ঠান্ডা করে হাত পা জমে যাচ্ছে। দোকানের মেঝেতে মোটা পুরু ঢালাই মান্দুর পেতে ইতিমধ্যেই সকলে বসে পড়েছে। নাটোর চা তৈরি হয়ে গেছে, তাই সে সকলকে চা দিয়ে গেল। চায়ে চুমুক দিয়ে নিতাই বলল, খুড়ো, এ রোজ রোজ তো তাস খেলে একেবারে একঘেয়ে লেগে গেছে। তার থেকে আমি বলি কি খুড়ো, তুমি তো ভালো গল্প বলিয়ে, তা খুড়ো এই ঝড় বাদলে একটা ধরো দেখি একখানা খাসা গল্প। আসর একেবারে জমে যাক, বর্ষায় মন মেজাজ কেমন যেন ম্যাজ ম্যাজ হয়ে গেছে। না রে, আমি তো রোজ রোজ একটা না একটা গল্প শোনাই, তা আজকে না হয় তোরা একটু শোনালি, বরং আজকে নিমাই গল্প বলুক। নিমাই, ঝড় বাদলের দিনে তুই তো বহু মাছখাল করে বেরিয়েছিস, বল না একখানা ভূতের গপ্প। খুড়ো, একটা বিড়ি দেও দেখিনি, বিড়ি খেতে খেতে দেখি কোনো গল্প মাথায় আসে কিনা। কুশল খুড়ো তার প্যাকেট থেকে একটা বিড়ি বার করে এগিয়ে দিল নিমাই কাকুর দিকে। নিতাই ভালো করে সেটার ধুলো ঝেড়ে কানের কাছে ডলে আগুন জ্বালিয়ে দু চারটে টান দিয়ে বলল, খুড়ো, গল্প তো সবসময় তোমরাই বলো, আমরা তো শুনি। তা আজকে যখন তোমরা সবাই ধরেছো, তখন কি তাহলে একটা গল্প বলি শোনো। আমার জীবনে একবার এমন এক ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছিল, যা তোমাদের বললেই তোমরা হয়তো বিশ্বাস করবা না। গল্পটা বলি তালি শোনো। বাহ বাহ নিমাই কাকা, বাহ, খাসা হবে খাসা। আজকে শুরুর গল্পটা না হয় তুমিই বলো, তারপর না হয় আমি একখানা বলবো। আমি নাও নাও নাও, শুরু করো। কই হে নাটো, গরম গরম চা দে দেখি। যেই সময়কার কথা বলছি খুড়ো, তখন আমার বয়স ওই 27-28 হবে। আমি দেবীতলা গ্রামে তখন আসি। আমি থাকতাম শাহপুর নামে একটি গ্রামে। সেখানে ছিল আমার 7 পুরুষের ভিটে বাড়ি। কিন্তু সেখানে এমন এক ঘটনা ঘটে যে ভিটে মাটি ছেড়ে রাতারাতি আমাকে বিক্রি করে সেখান থেকে চলে আসতে হয় এখানে। সেখানে এমন একটা ঘটনা ঘটেছিল, যে ঘটনার পর আমি শাহপুর ছেড়ে দেবীতলা চলে আসি। খুড়ো, তোমরা তো জানো যে আমি ছোটবেলা থেকেই নদী খাল করে বেড়াই, মাছ ধরি বেড়াই। সেই জন্য রাত ভিড়েতে চলাফেরা আমার বেশ আছে। তো ভূতির ভয় আমার কোনোদিনই ছিল না। নদী খালে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে মাছ ধরা, তারপর 2-2:30টার সময় মরা পুড়িয়ে বাড়ি ফেরা, এইসব আমার কাছে কোনো ঘটনাই ছিল না। তাছাড়া আরেকটা কথা বলতে লজ্জা লাগি, তা তোমাদের কাছে আর কি লজ্জা? একটু আমতা আমতা করতে লাগলো নিমাই। কুশল খুড়ো বলল, আরে এত লজ্জা পাচ্ছিস কেন নিমাই? আরে তুই যে এককালে সিদেল চোর ছিলি তা তো আমরা সবাই জানি। তাও সে যুবককালে সবাই একটু আধটু কিছু না কিছু বদমাইশি করেছে, ওতে লজ্জার কিছু নেই। তুই বল। কুশল খুড়োর কথা শুনে নিমাই তার বেড়িতে আবার 2-3টে টান দিয়ে গল্প বলতে শুরু করলো। সে যাই হোক, সেবার হলো কি, একবার আমার কাছে খবর এলো যে আমাদের গ্রাম থেকে 2 গা সামনে রংপুর গ্রাম। তো সেই গ্রামের এক মহাজন সৌমিত্রচন্দ্র হালদারের মরমর অবস্থা। এই যায় তো এই যায়, মারণ রোগ। কবিরাজ বলে দিয়েছে যে বাজার সম্ভাবনা খুব বেশি দিন নেই। খবরটা শুনেই তকে তকে রইলাম, কবে বেটা সৌমিত্রচন্দ্র বিশ্বাস মরবে।
ব্যাপার হলো কি যে তখন আমাদের শাহপুরে কেউ মারা গেলি 2-3 গ্রাম মিলি সবাই মিলি কাঠ কাটা, শ্মশানে নিয়ে যাওয়া, চিতায় তোলা এইসব একসাথে করতাম। তখন পুরো গ্রাম থাকতো ফাঁকা। সেই সুযোগ আর তখন চুরি করার জন্য একদম সঠিক সময়। কারোর মাথায় আসবে না যে এই সময় চুরি হতেই পারে, অথচ আমি সময় মতো কাজ সাবাড় করে পগার পার। তাই সৌমিত্রচন্দ্র বিশ্বাসে ছিল জলধুরী রোগ, অর্থাৎ পেটে জল জমা, যে কোনো মুহূর্তেই টেসে যেতে পারে। হলি কি হবে, মৃত্যুকে যেন তিনি তোয়াক্কাই করতেন না। সুস্থ মানুষ যেমনভাবে ঘুরে বেড়ায়, উনিও তেমনভাবে বিরাট পেট নিয়ে ঘুরে বেড়াতেন। সৌমিত্রচন্দ্রের ছিল বিশাল দশাশয় চেহারা, আর তেমনি গায়ে ছিল দাপট। আমার জীবনে খুঁড়ো এত শক্তিশালী লোক আমি জীবনে কখনো দেখিনি। এ শক্তিশালী হবে নাই বা কেন? তিনি 12 কিলো চালের ভাত খেতেন। একটা গোটা পাটা খাওয়া তার পক্ষে কোনো ব্যাপারই ছিল না। তেমন ছিল তার গায়ে অসুরের মতো শক্তি। আর একটা বদগুণ তার ছিল, ভয়ঙ্কর রকমের কৃপণ ছিল এই সৌমিত্র বিশ্বাস। বহু ব্যবসাপত্র করি, টাকা পয়সা বিশাল পরিমাণে জমালিও তা কখনো তাকে খরচা করতে দেখেনি। সেই ছোট থেকে দেখতাম ছেঁড়া শাল, ছেঁড়া লুঙ্গি, আর মৃত্যুর আগে অবধিও তাই, ছেঁড়া শাল, ছেঁড়া লুঙ্গি। তার 2 সন্তান ছিল, তাদের অবশ্য বিয়ে হয়ে গেছে। তারা সৌমিত্রের ব্যবসাপাতি দেখাশুনো করে বটে, কিন্তু সৌমিত্রের জমানো টাকা যে কোথায় আছে সে সম্পর্কে তাদের কোনো ধারণা ছিল না। মরে যাওয়ার আগে সৌমিত্র বিশ্বাস তার ছেলেদের একদিকে ডেকে বলল, আমি মজা করলে আমার শ্রাদ্ধ শান্তি করার জন্য যে টাকা লাগবে তা তোদেরকে আর দিতে হবে না। এক গোপন জায়গায় আমার জমানো টাকা আছে, মজা লাগে আমি তা তোদের বলে দিয়ে যাব। সেখান থেকে আমার শ্রাদ্ধ কাজের জন্য যে পরিমাণ টাকা প্রয়োজন তা নিয়ে বাকি টাকা পয়সা নিজেদের মধ্যে সমানভাবে ভাগ করে নিও। বুড়োর এ কথা শুনি ছেলেরা তো বেজায় খুশি, কিন্তু বিধি যখন বাদ সাধে তখন কার কি করার থাকে। সৌমিত্র প্রতিদিন সকালে উঠি কাজে বেরোনোর আগে ঠাকুর দালানে এসে ষষ্ঠাঙ্গে উমুড় হয়ে প্রণাম করে তারপরে বেরোতেন। একদিন সকালবেলায় উঠে ঠাকুর ঘরে গিয়ে মাটিতে ঠাকুর প্রণাম করতে গিয়ে আর উঠলেন না সৌমিত্র। বহুক্ষণ হয়ে গেল, বাবা এখনো ঠাকুর ঘর থেকে বেরোই না দেখি। ছেলেরা গিয়ে দেখলেন যে সৌমিত্রচন্দ্র ওভাবেই মরি পড়িয়ে আছে। ছেলেদের তো মাথায় আকাশ ভেঙে পড়ল, কারণ সৌমিত্রচন্দ্র আজ বলি কাল বলি করি সেই ধন সম্পত্তি কোথায় আছে তা কিন্তু আর ছেলেদের বলে উঠতে পারলেন না। পাড়ায় তখন হই হই পড়ে গেল। আগেই বলেছি যে পাড়ায় কেউ মারা গেলে 2-3 গ্রাম একসাথে মিলে কাঠ কাটা, মরা সাজানো শ্মশানে নিয়ে যাওয়া, দাহ কার্য সম্পন্ন করা, এইসব সবাই একসাথে করত। গ্রামের লোকজন খবর দিতে দিতে তারা আস্তে আস্তে, তাছাড়া সৌমিত্রচন্দ্রের নিকটবর্তী কিছু আত্মীয়রা ছিল, তারাও এসে যখন কান্নাকাটির পর্ব শেষ করে সৌমিত্রচন্দ্র দেহ নিয়ে শ্মশানের দিকে রওনা হলো, তখন বিকেল গড়িয়ে সন্ধে হইয়েছে। গায়ের লোকজন মারা গেলে গায়ের মাথায় জঙ্গলের ধারে একটা শ্মশান ছিল। সেই শ্মশানে দাহ কার্য সম্পন্ন করা হতো। গ্রাম থেকে শ্মশানটা বেশ কিছুটা দূরে, জঙ্গল লাগোয়া। ওদিক থেকে বড় হেঁটের উপর থেকে যাতায়াতের একটা রাস্তা আছে বটে, তবে সে রাস্তায় সচরাচর কেউ চলাফেরা করে না। এই 3 গায়ের মরা পুরনো লোকেদের মধ্যে আমিও ছিলাম একজন। আমার তো তখন ধান্দা ছিল অন্য, কখন বেটা সৌমিত্রচন্দ্র দেহ নিয়ে সবাই শ্মশানে যাবে, খালি হবে গোটা গা, আর আমি শীত কেটে বাড়ির পিছন থেকে ঢুকবো বাড়ির ভেতর।
সঙ্গে তাকাত মরা বের করে শ্মশানে নিয়ে যেতে বেশ কিছুটা সময় লাগে। তাছাড়া সৌমিত্র চন্দ্রের এত বড় বিশাল শরীরটা পুড়তে কমপক্ষে 3 ঘন্টা তো লাগবেই। আমার কাজ সেরে পাওয়ার পর হতে সে সময় যথেষ্ট। যাই হোক, সৌমিত্র চন্দ্রের মৃত নিয়ে সবাই যখন মাছ পথে, তখনই আকাশে কালো মেঘ করে গেল। একে তো বৈশাখী মাস, তার উপরে আবার বিকেল সময়টা প্রত্যেকদিন কাল বৈশাখীর হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আমি ওদের সাথে বেশ কিছুটা দূরে এলাম। তারপর আস্তে আস্তে পিঠ থেকে পেছনে সরতে একটু দিকে সৌমিত্র চন্দ্রের বাড়ির দিকে যেতে লাগলাম। পরিকল্পনা ছিল যে বাড়ির সামনের দিক থেকে 2-4 মহিলা বা লোকজন থাকলেও বাড়ির পেছন দিকটা থেকে যদি শীত কাটা যায়, তাহলে সোজা সৌমিত্র চন্দ্রের ঘরে ঢুকি পড়ব। তারপর ঘরে যা পাই ঘটি বাটি নিয়ে পগার পার। সৌমিত্র চন্দ্রের বাড়িটা বিশাল বাড়ি ছিল। একে তো বাড়ির মৃত্যু শোক, তারপরে অত বড় বাড়ির পেছন দিক দিয়ে কেউ যদি শীত কাটে, তাহলে সে মুহূর্তে বোঝা সম্ভব নয়। আমার যন্ত্রপাতিগুলো রাখা ছিল সৌমিত্র চন্দ্রের বাড়ির দিকে বেশ কিছুটা দূরের দিকে একটা বট গাছ তলায়। ধীরে ধীরে সেই জিনিসপত্রগুলো কাঁধে ঝুলি নিয়ে সৌমিত্র চন্দ্রের বাড়ির উল্টো পথে উল্টো দিক থেকে উপস্থিত হলাম তার বাড়ির পিছন দিক। 10 মিনিট ভালো করে কান খাড়া করে রেখে চুপ করে বসে রইলাম। দেয়ালের পাশেই হরিশ্চন্দ্রের বাড়ির পিছনে একদিকটা ছিল লতা পাতার জঙ্গল দিয়ে ঘেরা। মিনিট 10 চুপ করি কান খাড়া করে থাকার পরে বুঝতে পারলাম যে এখন উপযুক্ত সময়। ধীরে ধীরে কাদের ছোট হাতুলিটা বার করি শুরু করলাম শীত কাটা। কিন্তু মিনিট 10 ঘোরার পর বুঝতে পারলাম যে কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বেরিয়ে এসেছে। খুঁড়তে খুঁড়তে খটাং করে কিছুতে একটা হাপুলির আওয়াজে চমকে উঠলাম। ভালো করে চারপাশে মাটি সরিয়ে হাত দিয়ে যে জিনিসটা বার করলাম সেটা হলো একটা হাতখানিকের 4 কোনা লোহার বাক্স। অবাক হয়ে গেলাম, এই দেয়ালের মধ্যে বাক্স করতে গেল। বাক্সর মুখে একটা ছোট পুরনো আমলের তালা লাগানো। হাপুলি দিয়ে চাপ দিতে তালাটা খুলি গেল। ডালা খুলি চক্ষু স্থির হয়ে গেল আমার। বাক্সের ভিতরে ভর্তি তোড়া তোড়া টাকা, আর এক পাশে কিছু সোনার টাকা। বুঝতে বাকি রইল না, বেটা সৌমিত্র চন্দ্র তার জমানো টাকা পয়সা দেয়ালের মধ্যে রেখে মাটি দিয়ে লেপে দিয়েছিল। আনন্দে আত্মহারা হয়ে সে বাক্স উঁচু করে জিনিসপত্রগুলো গুছিয়ে চললাম বাড়ির দিকে। যে ধন এখন পেয়েছি তাতে সারা জীবন শুধু বসি খাওয়া যাবে। গ্রামের মাছ বরাবর যে রাস্তাটা আছে সেখান থেকে যাওয়া যায়, কিন্তু সেখান দিয়ে গেলি যদি গ্রামে কারো চোখে পড়ে তবে মুশকিল হতে পারে। সেই জন্য ঠিক করলাম শ্মশানের ওই রাস্তা ধরেই যাব। আমার ফিরতে হলি সৌমিত্রচন্দ্রের যে শ্মশানে পুড়িয়েছে সেই শ্মশানের পাশ দিয়ে যেতে হবে। যেই গাছের তলায় আমার জিনিসপত্রগুলো রেখেছিলাম সেই গাছটা শ্মশান থেকে বেশ কিছুটা দূরে। সেই গাছের উপরে উঠে চুপ করে বসে রইলাম। লোকজনের মরা পুড়িয়ে শেষ হওয়ার অপেক্ষা করতে লাগলাম গাছে উঠে বসে। এমন সময় শুরু হলো প্রবল বৃষ্টি, আর সেই সঙ্গে মেঘের গুড়ু গুড়ু আওয়াজ। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখলাম মরা পুড়িয়ে লোকজন সব গাছের তলা দিয়ে যে যার বাড়ির দিকে যাচ্ছে। লোকজন সব চলে যেতে ধীরে ধীরে গাছ থেকে নেমে শ্মশানের ওই নির্জন রাস্তা ধরে এগিয়ে চললাম বাড়ির দিকে। শ্মশানটা রাস্তার সঙ্গে একদম লাগোয়া, অর্থাৎ আমার বাড়ি যেতে হলে ওই শ্মশান পেরিয়ে তারপর বাড়ি যেতে হবে। তখন বৃষ্টির দাপটটা একটু কিছুটা কমে এসেছে। মাঠের রাস্তা ধরে সোজা উঠলাম
বড় রাস্তায়। তখন টিপ টিপ করে বৃষ্টি পড়ছে ঠিকই, কিন্তু বিদ্যুৎ আর সেই সঙ্গে মেঘের গুড়গুড় ক্রমাগত বেড়েই চলিয়েছে। দূর থেকে দেখা যাচ্ছে সৌমিত্রচন্দ্রের চিতাটা এখনো মৃদুভাবে জ্বলছে, কিন্তু বৃষ্টির কারণে সেটা প্রায় নিভু নিভু অবস্থা। কালো ধোয়ার কুণ্ডুলি যেন চিতা থেকে আকাশে উঠে বেরিয়ে যাচ্ছে। চিতা থেকে 200 হাত দূরে যখন চলে এসেছি, এমন সময় একটা জিনিস দেখি স্থির হয়ে দাঁড়িয়ে গেলাম। ভাবলাম প্রথমটায় আমার চোখের ভুল। তারপর ভালো করে 2 হাতে চোখ মুছে তাকাতি বুকের রক্ত কেমন যেন হিম হয়ে গেল খুড়ো। আমি স্পষ্ট দেখলাম যে ওই হালকা মৃদুমন্দ জ্বলতে থাকা চিতার উপরে একটা বিশাল চেহারার কেউ যেন বসে আছে। আর তার এত বড় চেহারা যে নিজের চোখে না দেখলে কল্পনা করা যায় না। প্রথমে দূর থেকে ভাবলাম যে কোনো কুকুর টুকুর হয়তো বসে আছে, কিন্তু তারপর ভাবলাম যে চিতার উপরে কুকুর কিভাবে বসে থাকতে পারে। আরো একটুখানি কাছে গিয়ে আসতে ভালোভাবে জিনিসটা দেখতে পেলাম। যে জিনিসটা চিতার উপরে বসে আছে সেটা কোনো কুকুর নয়, একটা মানুষ। তার সারা গা পোড়া, বিশাল চেহারা, মুখ থেকে যেন পোড়া চামড়াগুলো খসে খসে পড়ছে। আমি হলফ করে বলতে পারি খুড়ো, আমার জায়গায় সেদিন যদি অন্য কেউ থাকতো তাহলে পরের দিন তার গলার ধান উঠত না মুখে। সবচেয়ে আশ্চর্য বিষয় কি জানো? সে লোকটা গনগনে লাল কয়লার মতো চোখ, শটান যেন আমার দিকে তাকিয়ে আছে। মা ঠাকুমার কাছে শুনেছিলাম যে মরা পুড়িয়ে শ্মশান থেকে সবাই চলে এলে সেই শ্মশানে যেতে নেই। সর্বনাশ! এখন আমাকে বাড়ি যেতে গেলে ওই শ্মশানের পাশ দিয়েই, ওই চিতার পাশ দিয়ে যেতে হবে। আর এই মুহূর্তে ওই চিতার পাশ দিয়ে যাওয়া আমার পক্ষে কেন, কারো পক্ষেই সম্ভব নয়। সেই বিশাল চেহারা লোকটা শটান যেন আমার দিকে তাকিয়ে আছে। এইবার লক্ষ্য করলাম যে হা করে কিছু একটা বলার চেষ্টা করছে আমারে, যদিও সেই শব্দ আমার কান পর্যন্ত পৌঁছচ্ছে না। তবে চোখে মুখের ভাব দেখে বোঝা গেল যে তীব্র ঘৃণা সেই চোখে মুখে। কোনো এক অন্ধকার ঝড় বৃষ্টির রাতে শ্মশানের রাস্তায় একা এই পরিস্থিতির সম্মুখীন হলে সেই মুহূর্তে আমার মনের অবস্থা কি ছিল একবার কল্পনা করে দেখো খুড়ো। এখনো বলছি আমার গায়ে কাটা দিচ্ছে। জীবনে কোনোদিন ভূত প্রেতের ভয় করিনি। রাত বিরেতে এইভাবে বন বাদার বেটে বেরিয়েছি আমি, কিন্তু আজ কি করব খুঁজে পেলাম না। ঠায় দাঁড়িয়ে রইলাম, না এগোতে পারছি না পিছুতে পারছি। এবার দেখলাম সে লোকটি চিতার উপর থেকে নেমে নিচে দাঁড়ালো। চিতা প্রায় নিভে এসেছে। বুঝতে বাকি রইল না যে এ কোনো সাধারণ মানুষ নয়, নিশ্চয়ই কোনো প্রেত। আস্তে আস্তে খেয়াল করলাম যে লোকটা সোজা চিতার উপর থেকে নেমে এক পা করে আমার দিকে এগিয়ে আসছে। চোখের মনি দুটো সাদা, মাঝে মাঝে মুখ থেকে গর গর করে একটা হিংস্র শব্দ বাড়ছে। কালো কুসকুসে গায়ের মাংস একেবারে পুড়ে ঝলসে গেছে একেবারে। যখন আমার থেকে হাত 10 দূরে চলে এসেছে তখন ভাবলাম এই প্রেতের হাত থেকে বাঁচার একটা উপায় আছে। শুনেছি যে পৃথিবীর মাটি স্পর্শ করতে পারে না প্রেতেরা। মাটি স্পর্শ করার অধিকার তাদের থাকে না। বাঁচতে হলেই মাটির উপরে উপর হয়ে শুয়ে পড়তে হবে মাথা চেপিয়ে। সঙ্গে সঙ্গে মাটির উপরে শুয়ে পড়লাম উপর হয়ে, 2 হাতে মাথা চেপি।
সেদিন ভগবান আমায় বাঁচিয়েছিল। না হলে যদি সেই উপস্থিত বুদ্ধি কাজে না লাগাতাম তাইলে হতো টেনে ছিঁড়ি ফেলতো আমারে। মাটিতে শুয়ে স্পষ্ট আমি বুঝতে পারলাম যে আমার ঘাড়ের কাছে সে বিভৎস প্রেতের নিঃশ্বাস। আমার বুকের লোমগুলো খাড়া হয়ে যেতে লাগলো। সে আমারে স্পর্শ করতে পারছে না ঠিকই, কিন্তু তার হিংস্র ক্রোধ আমি স্পষ্ট অনুভব করতে পারছি। এইভাবে কতক্ষণ শুয়েছিলাম আমি জানি না। সম্মিত যখন ফিরল তখন ভোর হয়ে গেছে। উঠি দাঁড়িয়ে সিতার উপর সেই দেখলাম কেউ কোথাও নেই, সব ফাঁকা। শুধু নিভিজা চিতার আগুন থেকে তখনও হালকা হালকা ধোঁয়া উঠছে। বাড়ি এসে সেদিন ভাবলাম, মরা পুড়িয়ে যাওয়ার পর সীতার পাশ দিয়ে যেতে নেই বা পেছনে ফিরে সীতাকে দেখতে নেই। আমি তো সেগুলো মানিনি। আমি সে সীতাকে দেখেছি এবং সীতার পাশ দিয়ে যাওয়ার চেষ্টা করেছি, তাই হয়তো সেই প্রেত আমার প্রতি ক্ষিপ্ত। টাকা পয়সা বেশ কিছু পাওয়া গেছে, বিষয়টা মাথায় থাকলো না। কিন্তু আমি যে কতটা ভুল পরে তা প্রমাণ হইল। তখনও বুঝতে পারিনি যে কি বিপদ আমার জন্য অপেক্ষা করছে। এই ঘটনাটার পর বেশ কিছুদিন বাড়ি থেকে খুব একটা বেরোয়নি। তোমরা তো জানো খুড়ু যে আমার ছিল ভয়ঙ্কর মাছ ধরার নেশা। এইরকম বর্ষা বাদলের দিনে মাঠে চলে যেতাম পলো নিয়ে মাছ ধরতে। অনুপম বলে একজন আমার সঙ্গে প্রায় যেত মাছ ধরতে। যখন কোনো নদী বা মাঠের এই মাথা থেকে ও মাথা জাল পাততাম তখন একা দ্বারা সম্ভব হইতো না। তাছাড়া রাত বেরিতে একা যাওয়াটাও ঠিক ছিল না। সেই জন্য অনুপম আমার সাথে প্রায় যেত। যা মাছ হইতো তা দুজনে ভাগাভাগি করে নিতাম। তো সেইবার আষাঢ় মাসের মাঝামাঝি সময়ে প্রচুর বৃষ্টি হইল। বৃষ্টির প্রচুর পরিমাণে কই মাছ মাঠ থেকে পুকুরের দিকে এলো, আর আমরা সেই মাছগুলো ধরতাম, তারপর হাটে বেচতাম। সেই দিনে ছিল প্রবল বৃষ্টির রাত। সবে খেয়ে উঠে বিছানায় উঠে বসেছি, এমন সময় দরজায় টোকা পড়ল। এত রাতে কে এলো রে বাবা? উঠে গিয়ে দরজা খুলছি, দেখি অনুপম হাতে জাল আর মাছের ব্যাগ নিয়ে হাজির। আমি কিছু বলার আগেই বলল, নেমাই দাদা, শিগগির চলো, কই মাছের ঢল নেমেছে, আজকে না গেলে আর পাবে না। মাসুরে লোক, মাছের নেশা বড় নেশা। তড়ি ঘুড়ি করে গামছাখানা গায়ে দিই, মাথায় একখানা ঘং চেপে পলুটা নিয়ে অনুপমের সাথে বেরিয়ে পড়লাম। আমাদের বাড়ির থেকে মিনিট 15 হাঁটলি কালো দিঘির মেঠো পথ। বিশাল বড় মাঠ। প্রচুর বৃষ্টিতে মাঠ প্রায় হাঁটু সমান জলে ভরিয়ে গেছে। আমরা করতাম কি যে জাল পাততাম মাঠের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত। তারপর সেই জাল সারা রাত রেখে পরদিন সকালে তুলতে আসতাম। যত রাজ্যের কই মাগুর সব বেরিয়ে যেত জালে। আমরা জাল পাতা শুরু করব মাঠের এ প্রান্ত থেকে ও প্রান্ত। আমি চললাম পিছনের দিকে, আর অনুপম চলতে লাগলো আমার আগে আগে। আমার হাতে ছিল 3 ব্যাটারির একটা টর্চ। টর্চের আলোই এপাশ ওপাশ ফেলতে ফেলতে এগিয়ে চলতে লাগলাম। অনুপম হেঁটে চলেছে, আর তার জলের উপরে তার পায়ের সব শব্দ কানে আসছে। এইভাবে বেশ কিছুটা চলার পর হঠাৎ করে একটা বিষয় দেখে আশ্চর্য হয়ে গেলাম। একটা সাধারণ মানুষ জলের উপর দিয়ে হেঁটে গেলে কেমন আওয়াজ হতে পারে? এতক্ষণ পর্যন্ত ঠিক ছিল, কিন্তু এইবার শুনলাম আওয়াজটা বদলে গিয়ে কেমন যেন অন্যরকম হয়ে গেছে। ঠিক মনে হলো যেন কোনো বিশাল আকারের কোনো কিছু জলের উপর দিয়ে হেঁটে চলেছে, এবং তার শরীরের আয়তন কি হতে পারে ভেবে গায়ে কাটা দিয়ে উঠল আমার। সেই সঙ্গে আশ্চর্য হয়ে গেলাম যে হট করে
পায়ের এমন শব্দ পরিবর্তন হওয়ার কি কারণ? টর্চ জ্বালাতে জ্বালাতে বুঝতে পারলাম যে জল ঢুকি কোনো কারণে কোনো সমস্যা দেখা দিয়েছে, টর্চ জ্বলছে না। চারিদিকে নিশ্চিদ্র অন্ধকার। মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানের আলোয় আশেপাশটা যতটা সম্ভব দেখার চেষ্টা করলাম। মনে কেমন যেন একটা ভয় করতে লাগলো। গায়ের সমস্ত লোমগুলো কেমন যেন খাড়া হয়ে গেল। অনুপমের নাম ধরে জোরে জোরে ডাকলাম, অনুপম, এই অনুপম। কোনো উত্তর এলো না। মরা টর্চটা ওই সময় বিগড়িয়েছে। হঠাৎ আকাশের বুক চিরে একটা বিদ্যুৎ শিখা এই মাথা থেকে ও মাথা চলে গেল। আর সেই তীব্র বিদ্যুতের ঝলকানির আলোতে যা দেখলাম তাতে তাতে আমার মাথা যেন আকাশ ভেঙে পড়ল। কি দেখলাম জানো খুড়ো? তোমরা তো বললে বিশ্বাস করবা না, ভাববা আমি বানিয়ে বানিয়ে বলতেছি। দেখলাম কোথায় অনুপম? ত্রিসীমানার মধ্যে অনুপমের কোনো চিহ্ন নেই। আগের মাসে যখন সৌমিত্রচন্দ্রের বাড়ি থেকে চুরি করে ফিরছিলাম তখন সীতার উপর যে বিশাল আকার লোকটা বসেছিল, দেখলাম একেবারে এখন আমার সামনে সেই লোকটাই হেঁটে হেঁটে যাচ্ছে। আর শক যে জলের আওয়াজটা, এই লোকটার হেঁটে যাওয়ার আওয়াজ। দাঁড়িয়ে পড়লাম সেখানে, ভাবলাম সর্বনাশ। আগের যাত্রায় প্রাণে বেশি গেলেও এই যাত্রায় হয়তো রক্ষে নেই। কি কি কুক্ষণে যে লোকের পাল্লায় পড়লাম। হঠাৎ সেই জলের শব্দটা বন্ধ হয়ে গেল। বুঝলাম সেই বিশাল অতিকায় দানব থমকে দাঁড়িয়েছে। এবার শব্দটা ক্রমশ এগিয়ে আসছে। শব্দটা স্পষ্ট থেকে স্পষ্ট হয়ে উঠছে। আমি প্রমাদ করলাম। হাতের টর্চটা তখনও জ্বালানোর চেষ্টা করতে কিন্তু জ্বলছে না। এবার বুঝতে পারলাম যে বিশাল দানবটা আমার দিকে এগিয়ে আসছে, কারণ আমি অন্ধকারে স্পষ্ট দেখতে পাচ্ছি। হ্যাঁ, একজোড়া ভাটার মতো চোখ ধীরে 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 আমার দিকে এগিয়ে আসছে। আর হাত পাশেকের মধ্যেই সেই বিশাল মূর্তি দাঁড়িয়ে পড়ল। তার গরম নিঃশ্বাস স্পষ্ট আমার শরীরের উপরে সে পড়িয়েছে। সেই মুহূর্তে হয়তো বিদ্যুতের আরেকটা ঝলকানি হতো, আর আমি হয়তো সেই অতিকায় দানবের নিজের সামনাসামনি দেখতে পেয়ে ওখানেই মারা যেতাম। কিন্তু ভগবানের অনেক কৃপা যে সেই মুহূর্তে কোনো বিদ্যুতের ঝলকানি হইল না। এবার শুনতে পেলাম একটা বাস খায় বিশ্রী গলার আওয়াজ। যদি প্রাণে বাঁচতে চাস তাহলে আমার যে ধন তুই এনেছিস তা যথাস্থানে রেখে আসবি। বলি যে বিশ্রী হাসি, যেন আকাশ ফেটে যায় সেই হাসিতে। মাটির উপরে শুয়ে পড়ে প্রাণ বাঁচানো যেত, কিন্তু সেইখানে তো হাঁটা সমান জল। এরপর সেই মূর্তি কোথায় যেন মিলিয়ে গেল। এবার আমি বুঝতে পারলাম যে বেটা সৌমিত্রচন্দ্র মরি গেলি তার লোভ এখনো মরিনি। বেশি থাকতে পয়সা ঢের কামাতে পারবো, প্রাণটাই যদি অকালে চলে যায় তাহলে পয়সাতে কি হবে। তাই পরের দিন ভোর থাকতে গিয়ে সমস্ত বাক্স ধরি বসিয়ে দিলাম সৌমিত্রচন্দ্রর বাড়ির বারান্দায়। পরে শুনেছিলাম যে সেই সমস্ত ধন সম্পত্তি পেয়েছিল তার ছেলেরা। সৌমিত্রচন্দ্র মরার আগেও বলে যেতে পারেনি যে জিনিস সে কোথায় লিখেছিল। তাই তার অতৃপ্ত আত্মা বারবার আমার কাছে এসে
সে ধন ফিরিয়ে দিতে বলেছিল। এই ঘটনার পর আমি চুরিচামারি ছেড়ে দিই এবং শাহপুর থেকে চলে আসি এই দেবীতলায়। হয়তো সৌমিত্রচন্দ্র আর কোনো দিনই আমারে দেখা দিত না, কিন্তু তাও প্রাণের ভয়, বড় ভয়। তাই সব ছেড়ি ছুড়ি দিয়ে চলে আসলাম এই দেবীতলায়। দাও এখন বিড়ি দাও দেখিনি। গল্প শেষ হওয়ার সঙ্গে সঙ্গে নাটো আবার নতুন করে সবার জন্য 1 কাপ করে চা দিয়ে গেল। কুশল খুড়ো পাশেই রাখা হুকোতে পরপর গড়গড় করে 2-4টে টান দিয়ে বলল, যাক, আর কিছু না হোক, অন্তত ভূতের খপ্পরে পড়ে তোর চুরি বিদ্যাটা গেছে। নিতাই এতক্ষণ চুপ করেছিল। এবার সে বলল, হ্যাঁ, এবার আমি আমার জীবনের একটা অভিজ্ঞতার কথা তোমাদের শোনাবো। আমার ছোটবেলা কেটেছে রংপুর নামে একটি গ্রামে। যে ঘটনার কথা আমি বলছি, সে ঘটনাটা ঘটেছিল আমার এক দুঃসম্পর্কের কাকা হরিহরনের সাথে। আমার জীবনে ডাক্তারের হাতে খড়ি আমার কাকার কাছ থেকে। আমি এই ঘটনার কিছু কিছু অংশ দেখেছিলাম, তখন যদিও আমি খুবই ছোট। আমার কাকা ছিলেন গ্রামের একজন নাম করা ডাক্তার, তবে হাতুড়ে। মাঝে মাঝে ডাক আসলে কাকাকে রুগী দেখতে যেতে হতো ভিন গায়ে। রাত বিরেত দেখলে ডাক্তারদের চলে না। কাকার একটা পুরনো সাইকেল ছিল, সেই সাইকেলটা নিয়েই চলে যেত ভিন গায়ে রুগী দেখতে। কাকা ছিলেন ভয়ঙ্কর সাহসী, আর সেই সঙ্গেই গায়ে জোর ছিল বেশ। মানুষ তো দূরে থাক, ভূত প্রেতকেও কখনো তোয়াক্কা করেনি সে। রাত বিরেতে যত দূরের গ্রামের রোগী অসুস্থ হোক না কেন, খবর দিলেই কাকা বিনা দ্বিধায় চলে যেত। কাকার কাছে আমার তখন ডাক্তারি শেখার প্রায় শেষ মুহূর্ত। মাঝে মাঝে কাকার সঙ্গে যেতাম রোগী দেখতে, বা কোথাও কাকা যেতে না পারলে আমাকে পাঠিয়ে দিতেন। সেই সুবাদে আমারও বেশ চেনাশোনা হয়ে গেছিল লোকজনের সঙ্গে। একবার কার্তিক মাসের মাঝামাঝি এইরকমই সময় কাকার ডাক এলো সুন্দরপুর নামে একটি গ্রাম থেকে। গ্রামের একটি ছেলের নাকি এক অদ্ভুত রোগ হয়েছে। অবস্থা খুবই শোচনীয়। কাল বিলম্ব না করে কাকা যেন সেই মুহূর্তেই বেরিয়ে যায় গ্রামের উদ্দেশ্যে। যে লোকটা খবর দিতে এসেছিল সে সঙ্গে করে তার গরুর গাড়ি নিয়ে এসেছিল। কাকা তখনই তার বাক্সপাত্র গুটিয়ে গরুর গাড়িতে উঠে রওনা দিলেন সুন্দরপুর নামের সেই গ্রামে। কাকা যেখানে রোগী দেখতে যেতেন, যত রাতই হোক না কেন কাকা রোগী দেখেই আবার বাড়ি ফিরে আসতেন। কখনো কখনো ফিরতে ফিরতে ভোর হয়ে যেত। সেবার সুন্দরপুর থেকে রোগী দেখে কাকা বাড়ি ফিরে ভয়ঙ্কর অসুস্থ হয়ে পড়লেন। কাকার সারা গায়ে অল্প সময়ের মধ্যেই ভয়ঙ্কর দগদগে ঘায়ে ভরে গেল। এই রকম ভয়ঙ্কর ঘা আমি কোনো দিন কারোর দেখিনি। সেই সঙ্গেই অসম্ভব রকমের জ্বর আর রক্ত বমি। খবর পেয়ে ছুটে গেলাম কাকার বাড়ি। আমাকে দেখে কাকা হাত দুটো ধরে বললেন যে সুন্দরপুর থেকে ফেরার পথে রাস্তায় নাকি তার সঙ্গে খুব খারাপ কিছু ঘটেছে। কাকা আর একটা আশ্চর্য কথা বললেন। তিনি বললেন ওনার মৃত্যু ঘটার সঙ্গে সঙ্গে যেন ওনার দেহ চিতায় তুলে পোড়ানো না হয়, যেন তাকে কবর দেওয়া হয় মাটিতে, আর গ্রাম থেকে অনেকটা দূরে। কাকা শুধু এইটুকুই বলতে পেরেছিল। এরপর কাকা মারা যান। হিন্দু ধর্মের মানুষের মৃত্যুর পর তার দেহকে পুড়িয়ে দেওয়াই রীতি, কিন্তু কেন কাকা এমনটি করলেন তা আমাদের কারোর মাথাতেই ঢুকলো না। তবে কাকার শেষ ইচ্ছা আমরা পূরণ করেছিলাম। গ্রাম থেকে বেশ কিছুটা দূরে কাকার দেহকে কবর দেওয়া হয়। কাকা মারা যাওয়ার রহস্যই থেকে গেল। সবাই এটুকু জানি যে সুন্দরপুর থেকে ফেরার পথে কাকার সাথে খুব খারাপ কিছু ঘটেছিল, কিন্তু কি ঘটেছিল তা আর জানা গেল না। কেউ বলল গোয়ার লোক ভূত পিচাস মানেন না, কোথায় কোন অশুভ শক্তির ছায়া পড়েছিল, এরপরে বেচারার প্রাণটাই চলে গেল। হ্যাঁ, আবার কেউ কেউ বলল বয়স হয়ে যাওয়ার কারণে শারীরিক অসুস্থতা দেখা দিয়েছে। আমার কিন্তু মনে খটকা লেগেই রইল। কাকাকে আমি যতদূর চিনি
তিনি শারীরিকভাবে যথেষ্ট সক্ষম এবং ভূত দেখে ভয় পাওয়ার মতো কাকা নয়। কি এমন ঘটেছিল কাকার সাথে সুন্দরপুর থেকে ফেরার পথে? আমি কিন্তু মনে মনে গুমড়ে গুমড়ে রইলাম। একটা জলজ্যান্ত টাটকা তাজা মানুষ এভাবে হুট করে এক রাতের মধ্যেই মারা গেল, এ কি করে সম্ভব? গায়ে কানাখুশো বেশ কিছুদিন ধরে চলল, তারপর আবার সব কিছু স্বাভাবিক হয়ে গেল। একটা বিষয় কতদিনই বা বার থাকে, সময় নিয়মে আপনা আপনিই চাপা পড়ে যায়। আমিও প্রায় ভুলতেই বসেছিলাম, কিন্তু মাঝখানে ঘটল একটা ঘটনা। এই ঘটনার প্রায় বছর 4 পর আমি যখন সম্পূর্ণ নিজের পেশায় নিযুক্ত হয়ে গেছি, রোগী দেখতে ছুটে যাই এখানে ওখানে। রোগী দেখায় বেশ ভালো নাম ডাকও হয়েছে আমার। আশেপাশে 10-5টা গ্রামের লোক আমাকে এক ডাকে চিনত, আর আমিও একনিষ্ঠভাবে রোগীদের সেবা শুশ্রূষা করতাম। তো সেবার হলো কি, সেবার একটা গ্রাম থেকে রোগী দেখে ফিরতে ফিরতে অনেকটা রাত হয়ে গেল। কাছাকাছি ছিল গ্রাম, তাই গরুর গাড়ি বা ঘোড়ার গাড়ি কোনোটাই নেই, পায়ে হেঁটেই আসতে লাগলাম। চাঁদের রাত, হালকা হালকা কুয়াশাও পড়ছে। একটা জায়গায় এসে হট করে থমকে দাঁড়ালাম। কারণ নেই, অকারণ নেই, হট করে গায়ের লোমগুলো সব যেন কেমন খাড়া হয়ে গেল। হঠাৎই সামনে চোখ চলে যেতেই বুকের ভেতরটা কেমন দাঁড়াস করে উঠল। আমার থেকে বেশ কিছুটা দূরে দাঁড়িয়ে আছে একটা লম্বা ছায়া মূর্তি। তৎক্ষণাৎ আমার মনে পড়ে গেল আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা সুন্দর ঠাকুরের পুরনো ভিটে। পরিত্যক্ত ভিটা শুনেছিলাম, এখানে নাকি গ্রামের বহু লোক রাত বিরেতে ভূত প্রেত দেখে ভয় পেয়েছে। কারণ এই ভিটে এমনই একটা ভিটে যেখানে প্রেতাত্মারা নিজেদের রূপ ধরতে পারে। মনে মনে ভয় হলো, ভাবলাম আমার সামনেও কি তাহলে কোনো প্রেতাত্মা দাঁড়িয়ে আছে? এমন সময় একটা আওয়াজ শুনে চমক ভাঙল। কেউ যেন আমাকে ডাকছে নিতাই নিতাই বলে। আমি আশ্চর্য হয়ে দেখলাম সেই মূর্তিটা আমার সামনে এগিয়ে। দেখে চিনতে পারলাম আমার কাকা হরিহরণ। কিন্তু কাকা তো মারা গেছে, তাহলে আমার সামনে কে দাঁড়িয়ে? সে ছায়ামূর্তি এবার ধীরে ধীরে বলল, তুই ঠিকই ভাবছিস, আমি আর বেঁচে নেই। তোর সামনে যে দাঁড়িয়ে আছে সে আমার শরীর নয়, আমার আত্মা। তুই আমাকে খুব ভালোবাসতিস, তাই মরার আগে আমার মৃত্যুর কারণ তোকে জানিয়ে যেতে পারিনি বলে আমার আত্মা এখনো শান্তি পায়নি। আজ তুই এই ভিটে এসে পড়েছিস, তাই আমার আত্মা নিজের স্বরূপ ধরতে পেরেছে। আজ তোকে আমি বলবো সেদিন রাতে আমার সঙ্গে কি ঘটেছিল। কাকা বলতে লাগলেন, আর আমি মন্ত্রমুগ্ধের মতো শুনতে লাগলাম। সেদিন আমি যে বাড়িতে রোগী দেখতে গিয়েছিলাম সেই বাড়ির একটা ছোট্ট বাচ্চা ছেলে 2 দিন হলো প্রচণ্ড জ্বর। আমি প্রয়োজনীয় ওষুধপত্র দিয়ে যখন বাড়ির পথ ধরলাম তখন প্রায় রাত 2টো হবে। এত রাতে কারণকে আবার সঙ্গে নিয়ে যাব? তাছাড়া আমি তো আর সোনাদানা নিয়ে যাচ্ছি না যে ডাকাতেরা ছিনিয়ে নেবে। তাই ভাবলাম হেঁটে হেঁটে বাড়ির পথ পাড়ি দেব। সেইভাবে হাঁটা শুরু করলাম। এইভাবে হাঁটতে হাঁটতে যখন আমাদের গ্রামে ঢোকার ঠিক মিনিট 15 আগে যে জংলা ঘাটের জঙ্গল আছে সে ঘাট পর্যন্ত এসেছি, হঠাৎই পেছন থেকে কে যেন আমাকে ডাকছে। থমকে দাঁড়ালাম, পেছন ফিরে তাকিয়ে যা দেখলাম তাতে আমার পায়ের মাটি সরে যাওয়ার জোগাড় হলো। চাঁদের রাতে দেখতে পেলাম সাদা কাপড় পরা মাথার চুলগুলো উস্কো, আর হাতে একটা লাঠি, এক অতি কুৎসিত পরিধান নিয়ে আছে। মনে মনে ভাবলাম আশ্চর্য বিষয়, এত রাতে জংলা ঘাটে জঙ্গলের পাশে এই ভয়ঙ্কর ব্যাধি নিয়ে দাঁড়িয়ে আছে কে বুড়ে? মনে মনে ভীষণ আমার মায়া হলো। আমি যেহেতু একজন ডাক্তার, তাই রোগী যেমনই হোক না কেন
তাকে সেবা শুশ্রূষা করা আমার ধর্ম। আমি আর একটু কাছে যেতেই এবার যা দেখলাম তাতে গা যেন গলে উঠল আমার। বুড়িটার সারা গায়ে বিশ্রী বিশ্রী দগদগে ঘা, সেসব ঘা দিয়ে ঘন ঘন করে মাছি উঠছে, যেন মাছিরা সবগুলো একসঙ্গে জেগে ধরেছে বুড়িটার দিকে। আমি অবাক হলাম, এত রাতে এরকম বিশ্রী রোগগ্রস্ত একটা বুড়ি এখানে কি করছে? যাই হোক, সব কিছু ভুলে আমি তাকে জিজ্ঞাসা করলাম, কে আপনি বুড়িমা? আপনার এই গায়ে প্রচন্ড ব্যাধি নিয়ে আপনি এখানে কি করছেন? বুড়ি ধীরে ধীরে বলল, বাবা, আমার ছেলে পেলে থাকে সামনের ওই রায়পুর গ্রামে। আমি বৃদ্ধ মানুষ, ওদের কাছেই যাচ্ছি। তোমার গ্রাম নিশ্চয় ওখানে, আমাকে একটু ওখানে পৌঁছে দেবে বাবা? একা একা বৃদ্ধ মানুষ এই রাত বেড়েতে। দেখে ভীষণ মায়া হলো। বললাম, হ্যাঁ সে না হয় আমি আপনাকে নিয়ে যাচ্ছি, কিন্তু আপনার এই ব্যাধির চিকিৎসার প্রয়োজন, না হলে তো আপনি মারা যাবেন। ঠিক আছে, চলুন। এই কথা বলে আমি ওনাকে সঙ্গে নিয়ে হেঁটে চললাম। সারাটা রাস্তা বুড়িকে এটা সেটা বেশ কিছু জিজ্ঞাসা করলাম, কিন্তু বুড়ি কোনো কথা বলল না, চুপচাপ আমার সঙ্গে হেঁটে চলেছে। গ্রামে ঢোকার মিনিট 5-10 আগে হঠাৎ আমার কিভাবে যেন নজর গেল বুড়ির পায়ের ওপর, এবং বিস্ফারিত হয়ে দেখলাম যে বুড়ির পায়ে বেঘাত খানিক লম্বা লম্বা কালো লোমে ভর্তি, আর পা দুটো যেন গাছের গুড়ির মতো মোটা আর কালো। ভয়ে বুকের ভেতরটা কেমন যেন হিম হয়ে এলো। আরও একটা আশ্চর্য বিষয় লক্ষ্য করলাম, পাটা যেন ঠিক মাটিতে পড়ছে না, মাটি থেকে বেশ হাত খানিকটা উপরে দিয়ে চলছে। আমি বুঝতে পারলাম যে কোনো সাধারণ মানুষ নয়, নির্ঘাত ভয়ঙ্কর প্রেতের খপ্পরে পড়েছি আমি। এবার আমি থেমে গিয়ে তার সামনে দাঁড়িয়ে তাকে বললাম, সত্যি করে বল, তুই কে? শয়তান, কি চাস? কেন ঢুকতে চাইছিস রংপুর গ্রামে? তুই যে কোনো প্রেত তা আমি ভালোভাবেই বুঝতে পেরেছি। এবার বুড়ি অত্যন্ত রেগে গেল, আর সঙ্গে সঙ্গে দেখলাম তার চোখ দুটো ধক করে চলে উঠল, যেন হিংস্র বাঘের মতো। সে খনা গলায় চিৎকার করে বলল, বুঝতে পেরেছিস তাহলে? আমি মহামারী, আমি ব্যাধি। তোর মাধ্যমে তোর গ্রামে প্রবেশ করব। তোকে যা বলছি সেটা কর, আমাকে গ্রামে নিয়ে যা। এই গ্রামে ঢোকাটা আমার খুব প্রয়োজন, ভোর হতে আর বেশি বাকি নেই, আমাকে ঢুকতেই হবে এই গ্রামে। এবার আমার আর বুঝতে বাকি রইল না যে বুড়ি নিজে নিজে একা একা গ্রামে ঢুকতে পারছে না। আমি বললাম, না, তোমার মতো একটা অপশক্তিকে এই গ্রামে আমি কিছুতেই ঢুকতে দিতে পারি না। বুড়ি এবার কটমট করে আমার দিকে তাকিয়ে তীব্র রেগে ঝাঁপিয়ে পড়লো আমার গায়ের উপর। বুড়ির গায়ে সে কি অসম্ভব রকমের জোর! আমি নিজেকে সামলাতে না পেরে পড়ে গেলাম মাটিতে। দু হাতে বুড়ি আমার গলা চেপে ধরলো। এবার তার সমস্ত শরীরটা পরিবর্তন হতে লাগলো। সারা গায়ে কালো লম্বা লম্বা লোমে ভর্তি হয়ে গেল। চোখ দুটো যেন আগুনে ফাটার মতো জ্বলছে। দু আঙ্গুলে চেপে ধরলো আমার গলা, যেন মনে হচ্ছে বৃহৎ এক সর্পরজ্জু তার সমগ্র শক্তি দিয়ে আমার গলা চেপে ধরেছে। আমার গলার হাড় কোড় সব ভেঙে একেবারে তলামশলা করে দেবে এক্ষুনি। আমার দম বন্ধ হয়ে আসতে লাগলো, কিন্তু তবুও মৃত্যুর আগে নিজের গ্রামকে আমাকে বাঁচাতেই হবে, সে যেভাবেই হোক। আমি আর বিন্দু মাত্র সময় নষ্ট না করে বুড়িকে দু হাতে জাপটে ধরে মাটির উপর শুয়ে পড়লাম। সে আমার বাঁধন থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু আমি আমার নিজের সর্বস্ব শক্তি দিয়ে তাকে চেপে ধরলাম। সে অপশক্তি যেই হোক না কেন, সারা জীবন মনে রাখবে যে কার পাল্লায় সে পড়েছিল।
এইভাবে ধস্তাধস্তি চললো অনেকক্ষণ। এর মধ্যেই ভোরের আলো ফুটে উঠল। এবার লক্ষ্য করলাম যে বুড়ির শরীরটা কেমন যেন হাওয়ায় মিলিয়ে যাচ্ছে। খিল 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 করে এখানে ভেসে আসছে বুড়ির সেই হাসি। এরপর সেই ধোয়ার কিছু অংশ হঠাৎই আমার নাকের মধ্যে দিয়ে আমার শরীরে প্রবেশ করলো। মুহূর্তের মধ্যে সারা শরীর দগদগে ঘায়ে ভরে গেল। তারপর আমার আর কিছু মনে নেই। জ্ঞান ফিরে যখন বাড়ি এলাম, তারপরে জ্বর আর সেই সঙ্গে রক্ত বমি। গ্রামে ওই বুড়িকে আমি ঢুকতে দিইনি ঠিকই, কিন্তু ওই বুড়ি হাওয়ায় মিলিয়ে যাওয়ার আগে তার সমস্ত ব্যাধি আমার শরীরে দিয়ে গিয়েছিল। একবার যদি আমাকে শ্মশানে পোড়ানো হতো, তাহলে আমার দেহ থেকে পোড়া ধোয়ার গন্ধ প্রত্যেকের নাকে প্রবেশ করে গোটা গ্রাম মহামারীতে উজাড় হয়ে যেত। সেই জন্যই আমি বলেছিলাম যে গ্রাম থেকে অনেকটা দূরে আমাকে দাহ না করে কবরস্থ করতে। এই ঘটনা তুমি না জানায় আমার আত্মি শান্তি হতো না, তাই জানিয়ে দিলাম। আর একটা কথা, আমার বহু বছর শ্রাদ্ধ শান্তি না হওয়ায় অতৃপ্ত আত্মা হয়ে ঘুরে বেড়াচ্ছি। হ্যাঁ, পারলে আমার শ্রাদ্ধ শান্তির ব্যবস্থা করিস বাবা। আমি আজ আসি, আমি আসি, আমি আসি। আমি এতক্ষণ হা করে শুনছিলাম হরিহরণ কাকার গল্পটা। শেষ কথাগুলো বলতে বলতে হরিহরণ কাকা যেন ধোয়ার মধ্যে কোথাও মিলিয়ে গেল, আর তাকে কোথাও খুঁজে পাওয়া গেল না। নিজের অজান্তেই কখন যেন নিজের চোখ থেকে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। গল্প শেষ হতে না হতেই ঢং ঢং করে নাটোর দোকানের ঘড়ি রাত 10টার ঘন্টা বেজে উঠল। বৃষ্টিটা তখন বেশ কমে এসেছে। সকলে মিলে বেরিয়ে পড়ল বাড়ির উদ্দেশ্যে। পরের দিন হয়তো আবারও দেখা হবে বাদামতলার নাটোর এই দোকানে। আবারও কেউ বলবে তার জীবনে ঘটে যাওয়া ভৌতিক অলৌকিক কাহিনী। এতক্ষণ শুনছিলেন প্রতুল দীপ্তের লেখা বাদামতলার চায়ের দোকানের আড্ডা। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। এই সিরিজের আরও সুন্দর সুন্দর গল্প পেতে এখনই সাবস্ক্রাইব করুন গান ও গল্প। এরপর অন্য একদিন অন্য এক সময় আমরা অন্য একটি গল্প এনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।